শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কথাটা বলে উর্বি সেখান থেকে চলে যায়। তাকে রান্নাঘরে যেতে হবে, হাতে রাজ্যের কাজ। উর্বিকে দেখে আজমেরি মুচকি হাসে। রওশনারার মুখ গম্ভীর। উর্বি নিচু স্বরে তার শাশুড়িকে জিজ্ঞেস করে, মা কি কি রাখবো? দুলাভাইরা কি খাবেন? সেটাও কি আমাকে বলে দিতে হবে? উর্বি কিচেনের টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর অনেকগুলো ঢেকে রাখা বাটি। সে ঢাকনা উঠিয়ে দেখে নানা রকমের রান্না। উর্বি আজমেরির দিকে তাকায়। আজমেরি হো হো করে হাসতে থাকে, বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে দিয়ে সত্যি রান্না করাবো? আজ রান্না তো তোমাকে আজীবন করতে হবে এই সংসারে। আজ না হয় একটু আরাম করো। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়। রওশনারা বলে, বোকার মতো তাকিয়ে আছো কেন? দুটো বাটি আর দুটো চামচ বের করো। উর্বি তাই করে। এবার টেবিলের উপর পায়েস রাখা আছে, বাটিগুলোতে পরিবেশন করো। উর্বি পায়েস বাটিতে পরিবেশন করে তার শাশুড়িকে বলে, কাকে দেবো মা? নিয়ে আমার বড় ছেলের কাছে যাও, দুজনে খাও। তারপরে ওর জামা কাপড় গুছিয়ে দাও, ও রাস্তায় যাবে। উর্বির দিকে সবাই তাকিয়ে আছে। আমিরুন, আজমিরি, রুমা, সবার মুখে চাপা হাসি। উর্বি যেন পালিয়ে গেলেই বাঁচে। শেফালি ঘরের দরজায় দাঁড়িয়ে এক পলক উকি দিয়ে চলে যেতে নিলেও দাঁড়িয়ে পড়ে। খুব ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে স্বামীর আরাম কেদারের পেছনে। সাখাওয়াত চৌধুরী বুঝতে পেরে অত্যন্ত নরম গলায় বলে, কিছু বলবে? শেফালি অবাক হয় স্বামীর এহেন নরম রূপ দেখে। সাখাওয়াত চৌধুরী বলতে থাকে, মন খারাপ? কেন প্রশ্ন করবে? উত্তর তো তুমি জানো। শেফালি চুপ থাকে। সাখাওয়াত বলতে থাকে, আমি অনেক কঠিন, খারাপ হতে পারি, কিন্তু আমি একজন বাবা। শেফালি, ছেলের জন্য কষ্ট আমারও হয়। কিসের অভাব ছিল ওর বলো তো? সব দোষ ওই মেয়েটার। রূপ দেখিয়ে ছেলেটার মাথা চিবিয়ে খেয়ে নিয়েছিল। ছাড়বে যখন সম্পর্ক জড়িয়েছিল কেন? একদম বাইরের মেয়েকে দোষ দেবে না শেফালি। তোমার ছেলে কারো জীবন সঙ্গী হবার যোগ্য ছিল। আর ওই মার্ডার দুটো, ওই মেয়েটা বলেছিল মার্ডার দুটো করতে। নেশার ঘরে ছিল। আর করেছে তো ওই মেয়েটার জন্য। বাবুর বন্ধুরা ওই মেয়েকে নিয়ে বাজে কথা না বললে তো রাগের মাথায় বাবু এহেন কাণ্ড ঘটাতো না। তুমি মানো বা না মানো, ওই মেয়ে আমার ছেলের জীবনের অভিশাপ। এখন আবার যার সাথে বিয়ে হয়েছে তার জীবনটা ঠিক থাকলেই হয়। ঠিক থাকবে যদি তোমার গুণধর ছেলে নাক না গলায় আগে বাধা দিতাম। এখন আমি অনুমতি দিলাম তোমার ছেলেটাকে ফোন করে একটু একটু বোঝাও শেফালি। আমি আমার ছেলেটাকে আর হারাতে চাই না। পুরো বাড়ি নিস্তব্ধ। বাড়িতে এখন তারা তিনজন, উর্বি, নাবিল এবং শর্মী। রওশনারাকে নিয়ে আজমেরি আর রুমার শ্বশুর বাড়িতে গিয়েছে। রুমার শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। আমিরুন গিয়েছে দেশের বাড়িতে। সামিউল, অন্তরা সিলেট। সায়মী তার খালামণিদের বাড়িতে। রাওনা হসপিটালে। তার রাজশাহী যাওয়া ক্যান্সেল হয়েছে। হসপিটালে পরপর 4টা অপারেশন করতে হবে। রাত 2টা-3টার আগে ফিরবে না। নাবিল নিচতলায় নিজের ঘরে। শর্মীও নিজের ঘরে বসে পড়ছে। উর্বি শাড়ির আঁচল কোমরে গুজে ঘর গোছাতে ব্যস্ত। তার ঘর, প্রত্যেকটা জিনিস ধরতে গিয়ে উর্বি টের পাচ্ছে তার মনে একটা অদ্ভুত জোর চলে এসেছে। অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরেছে তাকে। রাওনাফের জামা কাপড়, নিজের পোশাক খুব যত্ন করে গুছিয়ে রাখছে আলমারিতে। রাওনাফের গাছগুলোর পরিচর্যা করছে। পোশাক, কবুতরগুলোকে খাবার দিয়ে রাওনাফের যত মেডিকেলের বই সবকিছু গুছিয়ে বেডসাইডের টেবিলের কাছে আসতে সে দাঁড়িয়ে যায়। টেবিলের ওপর সীমালার ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ। হাত বাড়িয়ে সীমালার ছবিটা হাতে তুলে নিয়ে ছবিটা মুছে দিয়ে আবারও জায়গা মতো রেখে দেয়। ফোনের ভাইব্রেশনের শব্দে উর্বির অন্যমনস্ক ভাব কেটে যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতে ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে সে থমকে যায়। 2বার রিং হয়, কেউ ধরছে না। তৃতীয়বারের বার উর্বি ফোন ধরে। ভীত কণ্ঠে বলে, হ্যালো, কে? উচ্ছ্বাস চোখ বন্ধ করে উর্বির গলার আওয়াজ শোনে। হ্যালো। দ্বিতীয়বার বলে উর্বি, তোমার গলার আওয়াজটা আমাকে যা শান্তি দেয় পাখি,
তুমি কিছুক্ষণ এভাবেই হ্যালো হ্যালো করতে থাকো। উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি তুমি কেন ফোন দিয়েছো আমায়? কি চাচ্ছ তুমি? কেন পিছু ছাড়ছো না আমার? আমি মরলেও তোমার পিছু ছাড়বো না পাখি। উচ্ছ্বাস হাসছে, তার কথা জড়িয়ে যাচ্ছে। সে আজ নেশা করেছে। লজ্জা করে না তোমার? একটা খুনি হয়ে এখনো একটু অনুশোচনা নেই তোমার? তোমার ভাগ্য ভালো আমি সেদিন পুলিশকে কিচ্ছু বলিনি। আমার জীবনে আমি আর কন্ট্রোভার্সি চাচ্ছি না, তাই বলিনি আমি। প্লিজ এবার নিজেকে শুধরাও তুমি উচ্ছ্বাস, প্লিজ, আই রিকোয়েস্ট। তার মানে বুঝতে পারছো এখন তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার কোনো ক্ষতি হোক তুমি চাও না উর্বি? কেন এখনো চলে আসছো না উর্বি আমার কাছে? বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলে উচ্ছ্বাস। বাসি না ভালো তোমায় উচ্ছ্বাস, তুমি আমার অতীত। প্লিজ আমায় তুমি বাঁচতে দাও উচ্ছ্বাস। লাইফ তোমাকে যেমন সেকেন্ড চান্স দিয়েছে আমাকেও দিয়েছে। আমি আরেকটা বার শুরু করেছি সবটা। কেউ আমায় আগলে নিয়েছে, আরেকটা বার স্বপ্ন দেখতে সাহায্য করেছে আমায়। চুপ, কে অতীত? তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমি। এটা তুই মাথায় ঢুকিয়ে নে। তুমিও মাথায় ঢুকিয়ে নাও আমি বিবাহিতা, আমি অন্য কারো স্ত্রী, আর তার সাথে আমি বাকি জীবনটা কাটাবো। উচ্ছ্বাসের রাগ উঠে যায়। সে উর্বিকে কুৎসিত একটা গালি দেয়। উর্বি চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে, তোর সংসার করা একেবারে ঘুচিয়ে দেব। তোর স্বামীর ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে। তাকে ফোন দিয়ে বলবো তোর নাভির নিচেরই একটা তিল আছে। বলবো বেশি ফর আছিস তুই, বলে দেই। ঘৃণায় উর্বির চোখ বেয়ে পানি পড়ে। উচ্ছ্বাস বলতে থাকে, ভয় পাস না, তোর স্বামীকে আমি মারবো না। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। 3 বাচ্চার বাপকে মেরে বাচ্চা 3টাকে এতিম করবো আমি? আমি এতটাও খারাপ নই। তোকে আদায় করার জন্য অন্য কৌশল আমার জানা আছে। কথাটি বলে উচ্ছ্বাস কথার সুর পাল্টে ফেলে। আবারও নরম গলায় বলে ওঠে, এই দেখো পাখি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। কত খারাপ আমি। তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা শোনো, তুমি আমার গান শুনতে চাও না? বলো, আমি গান গাইবো। তুমি আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে। উর্বি ফোন কেটে দিতে চায়। উচ্ছ্বাস বলে, ফোন কাটবি না, চলো না মই। উর্বি থামে। উচ্ছ্বাস হেসে ফেলে, বলে, এই দেখো, আবার তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। সরি পাখি। আচ্ছা শোনো, আর কখনো আমি এমন করবো না। আমি গ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে যাব, প্রমিস। ধমকাবো না তোমায়, গালি দেবো না। উচ্ছ্বাস আমায় বাঁচতে দাও। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। উচ্ছ্বাস আবারও চেঁচিয়ে ওঠে, তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে ভালোবাসি। গোল্ড ডিগার বীজ, নতুন পুরুষ পেয়ে একেবারে। ফোন কাটার শব্দ হয়। উর্বির ফোন কেটে দু চোখ ভর্তি পানি নিয়ে বসে থাকে। উচ্ছ্বাস দুলতে থাকে। নেশার ঘোরে সে উর্বিকে কি বলেছে সে নিজেই জানে না। একটা ওটি সামলে সে সার্জিক্যাল ক্যাপ খুলে এইমাত্র বসেছে সে। অ্যাসিস্ট্যান্ট এসে 1 কাপ কড়া ব্ল্যাক কফি দিয়ে যায়। নার্সের সে দরজার বাইরে থেকে ডাকে, স্যার। হ্যাঁ রূপা, রিপোর্ট এসেছে? জি স্যার, ইমপ্রেশন নর্মাল ফাইন্ডিংস। ও ওকে, রিপোর্টটা পাঠিয়ে দাও। আর সাজিয়া নামের রোগীর বাড়ির লোককে বলো লামি আসছে, টেনশন না করতে। নার্স রূপা মাথা নেড়ে চলে যায়। রাওনাফের ফোন বেজে ওঠে। উর্বি ফোন দিয়েছে। ম্লান হেসে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে উর্বির বিষণ্ণ কণ্ঠস্বর, কি করছেন? কিছু না। তোর কি হয়েছে? শরীর খারাপ? না। মন? না। মেজাজ? উর্বি হেসে ফেলে। রাওনাফ বলে, কপালের ব্যথা কমেছে? হুম। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। রাওনাফ বলতে থাকে, আখতারুজ্জামানের অ্যাসিস্ট্যান্ট তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছে। আজ নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল? জানি, আর বোধহয় ওখানে যাওয়া হবে না আমার। রাওনাফ অবাক হয়ে যায়। কেন? একসাথে 2 জন সাইকিয়াট্রিস্টকে অ্যাফোর্ড করতে পারবো না তো আমি। 2 জন সাইকিয়াট্রিস্ট মানে? আরেকজন পেয়ে গিয়েছি আমি, ভাবছি তাকেই দেখাবো এখান থেকে। চেঞ্জ করেছো? আরে আখতারুজ্জামান তো ভালো ছিল। সাইকিয়াট্রিস্টের নাম কি? কোথায় বসেন? উর্বি কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, নাম ডক্টর রাওনাফ করিম খান। রাত কটা বাজে উর্বি জানে না। ঘর অন্ধকার করে শুয়ে আছে সে। ফোনটা দূরে কোথাও একটা ফেলে রেখেছে হয়তো। পাশ ফিরে শোয় উর্বি।
বারান্দা থেকে আসা আধো আলোতে দেখতে পায় রাউনাফ এখনো ফেরেনি। দরজা চাপিয়ে রাখা, হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে থাকে সে। দরজা ছাড়ার শব্দ হতেই উর্বি মাথা তুলে তাকায়। বাইরে থেকে মাথা বাড়িয়ে উকি দেয় শর্মী। ঘুমে জড়ানো কণ্ঠে বলে ওঠে, আন্টি আসবো? উর্বি উঠে বসে। বেড সাইডে টেবিল ল্যাম্প জেলে শর্মীর দিকে তাকিয়ে বলে, এসো। শর্মী চোখ ডলতে থাকে। ঢলতে ঢলতে বিছানার কাছে এগিয়ে এসে বলে, আন্টি আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? আপু নেই, আমার খুব ভয় ভয় করছে। উর্বি হেসে হাত এগিয়ে দিয়ে বলে, অবশ্যই এসো। শর্মী গিয়ে উর্বির পাশে শুয়ে পড়ে। উর্বি শর্মীর মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন আওয়াজ আসছিল আন্টি, এই জন্য আমি হরর মুভি দেখতে চাই না। তখন ভাইয়া বলল আয় দেখে যা, কত ইন্টারেস্টিং, দেখে যা। আমার এখন ভয় করছে। আমি তুলতুলকে রুমে ফেলে এসেছি। তুলতুলকে? তোমার ময়না পাখির নাম রেখেছি তুলতুল। কিন্তু ওর নাম তো গুপি। গুপি কেমন নাম হলো? ওর নাম তো তুলতুল। উর্বি হাসে। শর্মী উর্বির দিকে এগিয়ে আসে। উর্বি শর্মীর গায়ে একটা হাত রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শর্মী বলে, কয়টা বাজে আন্টি? উর্বি হাত বাড়িয়ে অনেক খুঁজে ফোনটা পেয়ে যায়। ফোনটা নিয়ে দেখে রাত প্রায় 1টার কাছাকাছি। শর্মী বলতে থাকে, পাপা কেন আসছে না? 2টা-3টা বেজে যাবে আসতে। আজ কিছু ইমার্জেন্সি কেস রয়েছে হাতে। জানো আন্টি, আমার বাবাকে খুব ভয় লাগে মাঝে মাঝে। কেন কেন? উর্বি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। শর্মী বলতে থাকে, বাবা প্রতিদিন কত লোকের পেট কাটে, বুক চিরে হার্ট দেখে। আমার খুব ভয় লাগে এসব কথা মনে পড়লে। ভাইয়া আপু দুজনেই ডাক্তার হতে চাই বাবার মতন। আমি হব না, বাপরে বাপ। উর্বি হেসে ফেলে, বলে, তা কি হবে তুমি? আমি কার্টুনিস্ট হব। শর্মী বকবক করছে। উর্বির ঘুম কেটে গিয়েছে। সে এক মনে শুনতে থাকে শর্মী নামের কিশোরী মেয়েটির গল্প। যেন এই গল্পগুলো শর্মী উর্বির জন্যই জমিয়ে রেখেছিল। এই আন্টি শুনছো? শুনছি, বলো। আচ্ছা আন্টি, পাপা এসে গেলে আমাকে কি ওই রুমে পাঠিয়ে দেবে আজ? আপু তো নেই। ভয়ে ভয়ে বলে শর্মী। উর্বি শর্মীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর হাসতে হাসতেই বলে, না, আজ তোমার পাপাকে গেস্ট রুমে পাঠাবো। শর্মী হাসছে, খিলখিলিয়ে হাসছে। হঠাৎ খটখট আওয়াজ হতেই উর্বি আর শর্মী দুজন চুপ হয়ে যায়। আওয়াজটা পশ্চিমের কোনো ঘর থেকে আসছে। শর্মী উর্বির দিকে আরো এগিয়ে গিয়ে উর্বিকে শক্ত করে ধরে বলে, এই দেখো আন্টি, মিথ্যা বলিনি। উর্বি উঠে বসে। একটু থেমে আবারও আওয়াজ হতে থাকে। কি করবে আন্টি? দেখে আসি, চলো। না আন্টি, আমার ভয় করছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তুমি থাকো এখানে। না, আমি এখানে একা থাকবো না, চলো যাচ্ছি। শর্মী উঠে বসে। উর্বির শর্মীর হাত ধরে এগিয়ে যায় ধীর পায়ে। আওয়াজ হতেই থাকে। খুব সম্ভবত আওয়াজটা রওশনারের ঘর থেকে আসছে। শর্মী ফিসফিসিয়ে বলে উর্বিকে, আন্টি কিসের শব্দ ওটা? ভয় করছে তো। উর্বিও ফিসফিসিয়ে বলে, না গেলে তো বুঝতে পারবো না, চলো না। রওশনারের ঘরের দরজা চাপিয়ে রাখা। দরজার সামনে এসে উর্বি দম নিয়ে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। মুহূর্ত কেটে যায়। শর্মী ভয়ে ভয়ে উর্বির পেছন থেকে মাথা বের করে উকি দেয় সামনে। উর্বি হতভম্ব হয়ে আশেপাশে তাকাচ্ছে। তার সামনেই কয়েক গজ দূরে রওশনারার সিন্দুকের কাছে টর্চ হাতে দাঁড়িয়ে একটা শীর্ণকায় লিকটিকে দেখতে শরীর এক দৃষ্টি তাকিয়ে আছে তাদের দিকে। রাউনাফকে দেখে সুমনা একটা হাসি দিয়ে বলে, আমি জানতাম আপনি আসবেন। আমি আজ ঝুমুর আপনার জন্য অপেক্ষা করছিলাম। রাউনাফ ম্লান হাসে। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তোমাদের পিকনিক শেষ? হ্যাঁ, খেয়ে দিয়ে সবাই যে যার রুমে ঢুকেছে। ঠিক আছে, শায়মিকে ডেকে দাও, বলো পাপা এসেছে। সুমনা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমরা ওর খালামণি দুলা ভাই, ওর নিরাপত্তা দিদিকে আমরা জানি না। রাউনাফ সুমনাকে থামিয়ে দিয়ে বলে, না না, একদম তেমনটা নয় সুমনা। বুঝতে পেরেছি দুলা ভাই, আমরা মান করিনি। রাউনাফ বলতে থাকে, একটু বোঝো আমাকে সুমনা, মেয়ে দুটো বড় হচ্ছে, ওরা নিজেদের ভালো মন্দ কিছুই বোঝে না, শুধুমাত্র হাতে পায়ে বড় হয়েছে। তাই আজ তোমাদের এই অনুষ্ঠানের রাজ্যের বাইরের লোকজন এসেছে, উঠতি বয়সের ছেলেরা সব। বাবা হিসেবে আমার চিন্তা হয়, মেয়ে দুটো আমার বাড়ি ছাড়া অন্য কোথাও রাতে থাকলেই আমি ভাবি এই বুঝি কোনো বিপদ ঘটে গেল।
রুমার সাথে ছোটবেলায় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, তোমরা শুনেছ। কন্যা সন্তান বড় করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। চোখ কান খোলা রাখতে হয়, গা ছাড়া ভাব করলেই কোনো না কোনো শকুন থাবা বসাতে আসে। তোমার মেয়ে বাচ্চা থাকলে বুঝতে। আজ এখানে এত ছেলেরা আসবে জানতাম। ওরা না আসলে আমি কখনোই তোমাদের বঞ্জিকে তোমাদের থেকে নিয়ে যেতাম না। এই তো কিছুদিন আগে এসে 3 দিন থেকে গিয়েছে, তখন আপত্তি করেছি? করেইনি তো। আমিও মানি তোমরা ওদের নিরাপত্তা দেবে, তবে আজ নয়। আমার মন মানছে না আজ, আসবে আরেক সময়। তোমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের ছেলেগুলোকে আমি পছন্দ করি না, সব কটা স্পয়েলড চাইল্ড। এদের সাথে আমার সরল মেয়েটা রাতে এক বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে না। এটা মাইন্ড করলেও আমি হেল্পলেস সুমনা। কথাগুলো এক নাগাড়ে বলে রাউনাফ থামে। সুমনা তার দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝুমুর এক গ্লাস পানি রাউনাফের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন দুলা ভাই, পানি খান। ব্যাখ্যা দিতে দিতে আপনি হাঁপিয়ে উঠেছেন। আরে আমরা কিছুই মনে করিনি, সত্যি বলছি। রাউনাফ হেসে ফেলে। সুমনা বলে, এত ব্যাখ্যা দিতে জানেন আপনি? সত্যি আমরা কিছু মনে করিনি। আসলে তোমাদের আপার কাছে ব্যাখ্যা কৈফিয়ত দিতে দিতে আমি এক্সপার্ট হয়ে গেছি এসবে। মানুষটা তো নেই, কিন্তু তার শিখিয়ে দেওয়া অভ্যাসগুলো থেকে গিয়েছে আমার মধ্যে। সুমনা হাসে। ঝুমুর চলে যায় সায়মীকে ডেকে দিতে। সুমনা রাউনাফের দিকে তাকিয়ে বলে, আপনি পারেনও, হসপিটাল থেকে এখানে ছুটে আসলেন। ফোন করে বললেই ঝুমুরকে দিয়ে পাঠিয়ে দিতাম। আপনার মেয়েকে এত চাপ নিতে পারেন? অয়নের বাবা তো সবসময় বলে রাউনাফ ভাই এত ফিট কিভাবে থাকে বুঝি না। আমি তো পানি খেলেও আমার ভুঁড়ি বেড়ে যায়। তখন আমি তাকে বলি, রওফান ভাই প্রতিদিন যা কাজ করে তুমি বছরও তা করো না। রাউনাফ হাসে। সুমনা বলে, কাজ একটু কমিয়ে দিন এখন। নতুন বিয়ে করেছেন, কম বয়সী বউ, তাকে একটু বেশি বেশি সময় দিন। সুমনার কথার পিছে রাউনাফ কোনো কথা বলে না। সায়মী চোখ ডলতে ডলতে সুমনাদের লিভিং রুমে এসে দাঁড়ায়। তার পাপার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, দিস ইজ নট ফেয়ার পাপ্পা, দিস ইজ টু মাচ। উর্বি ঘামছে। শর্মিকে আগলে নিয়ে সামনে তাকিয়ে থাকে। শর্মি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের রোকা পটকা লোকটাকে। একটা 3/4 প্যান্ট পরে খালি গায়ে টর্সাতে দাঁড়িয়ে আছে। জীর্ণ শীর্ণ শরীর, কৃষ্ণবর্ণের গাত্র, গায়ে কোনো তরল মেখেছে সম্ভবত, চিকচিক করছে পুরো শরীর। শর্মি কাঁপা কাঁপা গলায় বলে, আন্টিটা কে? উর্বি গলার স্বর স্বাভাবিক রেখেই বলে, চোর। চোরটা একবার উর্বির দিকে তাকায়, একবার শর্মির দিকে। দরজা আটকে দাঁড়িয়ে আছে দুজন। পালাবার পথ নেই। সে ভাবছে কি করা যায়। শর্মি ফিসফিসিয়ে বলে, আন্টি ও লোকটা কিভাবে টের পেলো দাদুর সিন্ধুকে গয়না আছে? উর্বি ফিসফিসিয়ে বলে, তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করো। শর্মি সত্যি সত্যি চোরের দিকে তাকিয়ে বলে, আমার দাদুর সিন্ধুকে গয়না আছে আপনি কিভাবে জানলেন? আমরাও তো জানি না। চোরটা হঠাৎ 3/4 পকেট থেকে একটা পিস্তল বের করে উর্বিদের দিকে তাক করে। উর্বি শর্মিকে নিজের পেছনে আড়াল করে নেয়। চোরটা ক্যানকেনি গলায় ভৌতিক আওয়াজ তুলে বলে, চেক কর দিবা না, চেক কর দিলে খবর আছে। উর্বি ভয়ার্ত কণ্ঠে হাত উঠিয়ে বলে, আচ্ছা আচ্ছা, আপনি আগে ওটা নামান। শর্মি উর্বিকে বলে, চিক্কুর আন্টি, হোয়াট চিক্কুর? কি বলছে এই লোক? উর্বি তাড়াহুড়ো গলায় বলে, এটা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, এর মানে চিৎকার। শর্মি একটু চুপ করো এখন, আমি তোমায় পুরোপুরি বুঝিয়ে বলবো। তারপর চোরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি চাই? চোর সিন্ধুকের দিকে আঙ্গুল তাক করে বলে, এইটাই যা আছে সব নিতে চাই, কইলা দাও। চাবি কই? চাবি আমার শাশুড়ির কোমরে, সে বাড়ি নেই। উর্বির স্বাভাবিক গলায় বলে। চোর বিরক্ত ভঙ্গিতে বলে, ও তাইলে চুপচাপ মুখ বন্ধ কইরা খাড়াইয়া থাও, আমি এইটা ভাঙমু। নাবিল ঘুম থেকে উঠে পড়ে। কানে হঠাৎ ঠুকঠুক শব্দ আসছিল। হুট করে ঘুমটা ভেঙে গেল। হাই তুলে বিছানা থেকে নেমে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শব্দটা দোতলা থেকেই আসছে। সিঁড়ি যত অতিক্রম করছে শব্দটা তত জোরালো হচ্ছে। একটা উৎকণ্ঠা চেপে বসে নাবিলের চোখে মুখে। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। চোর এক হাত দিয়ে পিস্তল তাক করে আরেক হাত দিয়ে রডের সাহায্যে প্রহার করে যাচ্ছে মানধাত্তার আমলের সিন্ধুকের তালায়। কিছুক্ষণ পরে হাঁপিয়ে উঠে উর্বিকে বলে, তুমি ভাঙ্গা দাও। আন্টি কেন ভাঙবে? আন্টি কি চোর? চোর তো তুমি।
চোর শর্মির দিকে তাকিয়ে বলে, এক্কেরে চুপ, বড় লোকের ঢেমড়ি মাইয়া, পাকনা পাকনা কথা কও না। উর্বি কাপা স্বরে চেঁচিয়ে বলে, খবরদার আমার মেয়ের সাথে এইভাবে কথা বলবেন না। চোর ঘুরে উর্বির দিকে পিস্তল তাক করে। উর্বি একটা ঢোক গিলে বলে, আচ্ছা আমি ভাঙছি সিন্দুক, আপনি ওটা নিচে নামান। উর্বি সিন্দুক ভাঙার চেষ্টা করতে থাকে। চোর শর্মির দিকে পিস্তল তাক করে রাখে। কিছুক্ষণ বাদে শর্মি আবারও বলে ওঠে, তুমি এটা গায়ে কি মেখেছ? তৈল, খাঁটি সরিষার তৈল। তিল কেন মেখেছ? যাতে কেউ জাবরাইয়া ধরলে পিছলা যাইতে পারি, পালাইতে পারি। হোয়াট জাবাইরাই আন্টি? শর্মি উর্বির দিকে তাকিয়ে বলে। উর্বি সিন্দুক ভাঙতে ভাঙতে জবাব দেয়, জাপটে ধরা। শর্মি নাক মুখ কুচকে বলে, ছি, এই লোককে কে ঝাপটে ধরবে? গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কথাটাই যেন চোর খুবই অপমানিত হলো। শর্মির দিকে তাকিয়ে ধমকে বলে, চুপ, এক্কেরে চুপ। এসব কি হচ্ছে এখানে? নাবিলের গলার আওয়াজে উর্বি প্রহার থামিয়ে দেয়। চোর চমকে উঠে নাবিলের দিকে তাকায়। পাপার মতো লম্বা হয়েছে নাবিল, তাই যে কেউই তাকে এক্ষুনি সুপুরুষ মনে করতে বাধ্য। সেখানে 5 ফুট 2 ইঞ্চির সেই নৌকায় চোর ঘাবড়ে যাবে, এটাই স্বাভাবিক। নাবিল হতভম্ব হয়ে সবার মুখের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে, কেউ আমাকে বলবে হচ্ছেটা কি এখানে? উর্বি ঠান্ডা গলায় বলে, উনি চোর, চুরি করতে এসেছে, আমরা ওনাকে সাহায্য করছি। নাবিল হতভম্ব হয়ে বলে, সাহায্য করছি মানে? উর্বি চেঁচিয়ে ওঠে, দেখছো না হাতে পিস্তল? এখন কথা না বলে এসো, আমায় তালাটা ভাঙতে সাহায্য করো। নাবিল ক্ষেপে চোরের দিকে তাকায়। চোর নাবিলের চাহনি দেখে ঘাবড়ে যায়। নাবিল শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলে, কোথায় থেকে উদয় হলি সিটকে চড়বে এটা? তোর এই খেলনা বন্দুক সরা। উর্বি হতভম্ব হয়ে চোরের হাতের দিকে তাকায়। হতভম্ব হয়েই বলে, এটা খেলনা বন্ধু? নাবিল বিরক্ত ভঙ্গিতে বলে, মাথায় তো শর্মির ব্রেনে ঘোরেন আপনি, বুঝবেন কি করে কোনটা আসল পিস্তল আর কোনটা নকল? চোর ঘাবড়ে গিয়ে হাত থেকে নকল পিস্তলটা ফেলে দেয়। নাবিল হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায়। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি তুলে চোরটাকে সে আছাড় মারবে। চোর তড়াক করে লাফিয়ে 3 পা পিছিয়ে গিয়ে পকেট থেকে একটা চাইনিজ চাকু বের করে নাবিলের দিকে তাক করে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব উর্বি নাবিলকে সরিয়ে দেয়। চোর ওদের দিকে চাকু তাক করে ধরে পৈশাচিক হাসি দিয়ে বলে, এটা কিন্তু নকল না, মিরপুরের এক মাস্টার বাড়ি দিয়া চুরি করছি। উর্বি আতঙ্কিত গলায় বলে, তুমি চোর না ডাকাত, আগে নিজের প্রফেশন ক্লিয়ার করো। আগে আল্লাম সার্কাসের বাবুর্চি, মালিক ব্যবসায় লস খাইয়া গেল, এখন এই ধান্দায় ঢুকছি। এই ভিআইপি এরিয়ায় তোমার মতো ছিচকে চোর? এত কিছু কিভাবে জানলে আমাদের বাড়ি সম্পর্কে? আমার শাশুড়ির লকারে গয়না কিভাবে জানলে? উর্বির প্রশ্নে চোর হাসতে হাসতে বলে, এগুলা মগো জানতে হয় না, আন্দাজ করতে পারি। আর তোমার হাউরির ঘরে আন্দাজে ঢুকছি। নাবিল ক্ষেপে গিয়ে চোরের দিকে 2 কদম এগিয়ে যায়। উর্বির পেছন থেকে নাবিলের হাত টেনে ধরে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করে দাঁড়াও, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। চোর চাকুটাকে ঘোরাতে ঘোরাতে বলে, তালা পরে ভাঙমু, খিদা লাগছে, কিছু খাইতে দাও আগে। আর খবরদার তিরিং বিরিং করবা না, এক পোষ দিয়া মাথা আলাদা করমু কিন্তু। উর্বি ঘামছে, মনে মনে বলছে, আপনি এখনো কেন আসছেন না শর্মির পাপা? সায়মী মুখ ভার করে গাড়িতে বসে আছে। রানা ফ্রেশে ড্রাইভ করতে করতে এক হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সায়মী বলে, একদম আমার সাথে কথা বলবে না তুমি পাপ্পা। রানা হাসে, নরম গলায় বলে, সরি মামুনি, আরেকদিন খালামনের বাড়িতে রাতে থেকো, আজ নয়। আজ কি সমস্যা পাপ্পা? আমি কি ছোট? তুমি এমন কেন করো? ওরা সবাই হাসাহাসি করছে। না, তুমি ছোট নাও, তুমি বড়, ইয়াং প্রিটি লেডি। সেজন্যই তো ভয়, কোনো ড্রাকুলা এসে রন অফ করিমের প্রিন্সেসটাকে যদি নিয়ে যায় আবার। সায়মী চুপ করে থাকে। রাওনাফ বলতে থাকে, নেক্সট উইক সিনেপ্লেক্স যাবো। আমি নিজে। এখন প্লিজ মুড ঠিক করো। এক হাতে চাকু ওদের 3 জনের দিকে তাক করে আরেক হাত দিয়ে গপাগপ ভাতে লোকমা মুখে ঠুসছে। উর্বি, নাবিল, শর্মি 3 জন সামনে চুপচাপ বসে আছে। যতবার উর্বি চাকুটার দিকে তাকাচ্ছে ততবার একটা করে ঢোক গিলছে সে। কি ভয়ঙ্কর চাকু!
চোর খেতে খেতে ওদের দিকে তাকায়। শর্মী বিরক্ত ভঙ্গিতে বলে, আপনি এইভাবে বিশ্রীভাবে খাচ্ছেন কেন? ঠিকভাবে খান। কেন টেবিল ম্যানার জানেন না নাকি? পাপা এভাবে খেতে দেখলে আপনাকে বকতো। চোর বিরক্ত ভঙ্গিতে বলে। এই মাইয়া এত কথা কয় কে? উর্বি ফিসফিসিয়ে শর্মীকে বলে, চুপ করো না। তোর বয়স কত? চোর মাথা তুলে নাবিলের দিকে তাকায়, ধমক দিয়ে বলে, তুই তোকারি করবা না, মোর বয়স 26 বছর। নাম কি তোমার? নাবিল বলে ওঠে, পল্টু। তোমার শরীর এত টিংটিঙে কেন? খেতে পাও না নাকি? এত চুরি করো, সেসব দিয়ে কি করো? পল্টু খাওয়া থামিয়ে হেসে বলে, আমরা ইচ্ছা কইরাই গতর এই রকমের বানাই, এতে দৌড়াইতে সুবিধা হয়, ধরা পড়ি না সহজে। সবাই চুপচাপ। নাবিল সুযোগ খুঁজছে কখন চোর একটু অন্যমনস্ক হবে আর সে চাকুটা কেড়ে নেবে। পল্টু বিরক্ত ভঙ্গিতে বলে, এসব কে বানাইছে? আমি রেঁধেছি। কেন? তোমাগো দেশের বাড়ি কোনখানে? বরিশাল। এই রান্ধন তো বরিশালের না, এক ডেক ঝোল দিয়া থুইছ। এইয়া তো উত্তরবঙ্গের মাইনসে খায়। আইস খিদা আইছিল বইলা খাইলাম, নয়তো পল্টু এইসব থার্ড ক্লাস রান্ধন সুইয়াও দেখে না। সময় থাকলে তোমারে আইস রান্দার শিখাইয়া যাইতাম। আমি সার্কাস দলে 8 বছর বাবুর্চির কাম করছি। নাবিল পল্টুর অন্যমনস্ক ভাব দেখে এগিয়ে যায় দুপা। পল্টু মাথা তুলে বলে, মোরে গঙ্গা মনে হরণের দরকার নাই, ওই হানে চুপচাপ খাড়াইয়া থাও। নাবিল দাঁড়িয়ে যায়। শর্মী নীরবতা ভেঙে উর্বিকে বলে, হোয়াট গঙ্গা আন্টি? উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে শর্মীর সরল মুখের দিকে তাকিয়ে বলে, গঙ্গা মানে বোকা। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে একটা কথা কই, দারোয়ানডারে পাল্টাইবা। আসার সময় দেখলাম চেয়ারে বৈশা বৈশা ঘুমাইতেছে। ওরে বেতন দাও কত? পাপা জানে। পাপ্পা পাপ্পা করবা না, যত সব। আব্বা বলবা। মুসলমানের বাচ্চা আব্বারে পাপ্পারেরই কইলে পাপ হয়। সবাই চুপ। পল্টু আবার উর্বিকে বলে ওঠে, তুমি এই পোলাপান দুইটার কি হও? উর্বি কিছু একটা বলতে যাবে তার আগে নাবিল বলে ওঠে, উনি আমার পাপার ওয়াইফ। ওয়াইফ কি? বউ। তোমার আব্বার বউ মানে? তোমাকে আম্মু? উর্বি চুপ করে থাকে। নাবিল মাথা নাড়ায়, বলে, আমার মা মারা গেছে। পল্টু অবাক হয়ে তাকায়। ও তুমগো হতিমা? শর্মী উর্বিকে বলে, আন্টি হতিমা কি? উর্বি বিব্রত হয়ে নিচু স্বরে বলে, সৎমা। শর্মী চুপ হয়ে যায়। সৎমা শব্দটা তার পছন্দ না মোটেই। সে চোরকে বলে, উনি আমার পাপার ওয়াইফ আর আমার আন্টি, কোনো হতিমা না। আর আপনি প্লিজ আপনার ভাষা ঠিক করুন। অর্ধেক কথা বুঝতেই পারছি না, বুঝতে না পারলে উত্তর দেব কি করে? পল্টু শর্মীর কথায় পাত্তা না দিয়ে বলে, হতিমা সব সময় খারাপ হয় না। তোমগো এই হতিমারে ভালো মনে হইতেছে আমার। দেহ কেমনে তোমগো আগলাইয়া রাখতে আছে। হতিমা তো আসিল আমার, ডেইলি মাইর খাইতাম। পাশার উপরে ঠাস ঠাস মারতো, আব্বারে দিয়া মাইর খাওয়াইতো। 10 বছর বয়সে রাগে দুঃখে বাড়ি ছাড়লাম। কথাগুলো বলতে বলতে পল্টু খুবই ইমোশনাল হয়ে পড়ল। নাবিল বিরাট সুযোগ হাতে পেল। অন্য মনস্ক ভাব দেখে চোখের পলকে এক টান মেরে পল্টুর হাতে চাকুটা কেড়ে নেয়। পল্টু তড়াক করে লাফিয়ে ওঠে। উর্বি সাহস পেয়ে ছুটে যায় পল্টুর কাছে। পল্টুর হাত শক্ত করে ধরে শর্মীর দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, শর্মী দড়ি আনো, দড়ি আনো, এটাকে বাঁধতে হবে। নাবিল চাকুটা দূরে ছুঁড়ে মেরে পল্টুর দিকে এগিয়ে যায়। অন্য হাত শক্ত করে ধরে। পল্টু ক্যানকেনে গলায় বলতে থাকে, সারো কইলাম, মোরে সাইরা দাও কইলাম। শর্মী ঘুরছে, কি করবে বুঝতে পারছে না সে। উর্বি চেঁচাতে থাকে, দড়ি কিচেনে 3 নম্বর ক্যাবিনেটে, গো গার্ল গো। পল্টু এর মাঝে এক কাণ্ড ঘটিয়ে ফেলে। নাবিলের হাতে কামড় বসি এক দৌড় লাগায় সিঁড়ির দিকে, কিন্তু তার আগে উর্বি গিয়ে তাকে আটকে ফেলে। বৃদ্ধ দারোয়ান মজিদ মিয়া চেয়ারে বসে ঝিমুচ্ছে। রাওনাথ গেটের কাছে গাড়ি থামিয়ে হর্ন বাজিয়েই যাচ্ছে। কিছু সময় পর মজিদ মিয়া ঘুম থেকে উঠে গেট খুলে দেয়। রাওনাথ গাড়ি পার্ক করে। সায়মিকে নিয়ে রাওশান মঞ্জিলের সদর দরজার দিকে এগিয়ে যায়। সদর দরজার কাছে এসেই থমকে যায় রাওনাফ। সায়মি আর রাওনাফ একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বাড়ির ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে সম্ভবত। রাওনাফ কলিং বেল টিপতে গিয়েও টেপে না। ওয়ালেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খোলে।
দরজা খুলে রাউনাফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত মুষ্টিবদ্ধ করা। সায়মী পেছন থেকে তার পাপার শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে মাথা বের করে সামনে উকি দিতেই সেও স্তব্ধ হয়ে যায়। পল্টুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নাবিল আর শর্মী তার পেছনে টান টান হয়ে দাঁড়িয়ে। উর্বি পাশেই কপালে হাত চেপে দাঁড়িয়ে আছে, তার কপাল পুনরায় কেটে গিয়ে রক্ত ঝরছে। পল্টু যখন নাবিলের হাতে কামড় দিয়ে দৌড়াচ্ছিল, তখন উর্বি গিয়ে পল্টুর সামনে দাঁড়ায়। নাবিল নিজেকে সামলে নিয়ে একটা গ্লাস উঠিয়ে ছুঁড়ে মারে পল্টুর দিকে, কিন্তু সেটা ভুলবশত লেগে যায় উর্বির কপালে। পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে। লিভিং রুমের সোফা উল্টিয়ে পড়ে আছে, মেঝেতে স্থানে স্থানে কাছের টুকরো। অনেক ধস্তাধস্তির পরে পল্টুকে বাগে আনতে পেরেছে আহত উর্বি আর রাউনাফ করিমের দুই ছানা। রাউনাফ সবাইকে অবলোকন করে হতভম্ব গলায় বলে, What's going on? শর্মী উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আমার চোর ধরেছি পাপা, এই দেখো চোর। রাউনাফ উর্বির দিকে তাকায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কপাল কেটেছে কিভাবে আবার? ভাইয়া গ্লাস ছুঁড়ে মেরেছে। রাউনাফ হতভম্ব হয়ে ছেলের দিকে তাকায়। পাপা, আমি চোরকে মারতে যাচ্ছিলাম, ভুলে ওনার কপালে গিয়েছে, এক্সট্রিমলি সরি। সায়মী তার পাপার পেছন থেকে বেরিয়ে আসে, উত্তেজিত গলায় বলে, এটা চোর, তোরা 3 জন ধরছিস। শর্মী বুক ফুলিয়ে বলে, ইয়েস, আমরা 3 জন। ইট ওয়াজ সো এক্সাইটিং। তুই মিস করে গেলি আপু। পূর্বে যন্ত্রণা ভুলে রাউনাফ করিমের অবস্থায় কন্যার কথোপকথন শোনে। থুর, আমি আজ কেন গেলাম খালামণির বাড়িতে? তোরা কত মজা করলি। সায়মীর কথায় উর্বি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সায়মী বলতে থাকে, এই চোর এত বিশ্রী কেন দেখতে? টু ডাইট অ্যান্ড ডাইট ইয়ক। নাবিল বলে ওঠে, তো তুই কি আশা করেছিলি চোর ঋতিক রওশনের মতো দেখতে? শর্মী হাসতে হাসতে বলে, না, আপু ভেবেছিল চোর বিডিএস এর জাঙ্কুকের মতন দেখতে। শর্মীর কথায় হেসে ফেলে নাবিল, হেসে ফেলে উর্বিও। রাউনাফ অবাক হয়ে সবার বাচ্চামো দেখতে থাকে, তারপর বলে ওঠে, চুপ চুপ করো সবাই এখন। আই শুড কল দ্য পুলিশ। আর সায়মী, এভাবে কারো বডি শেমিং করতে হয় এসব শিখিয়েছি আমি তোমাকে? ওকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। উর্বি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভোলাভালা 3 ছানার ভোলাভালা বাপের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে পেট চেপে ধরে হাসতে থাকে সে। রাউনাফ তার দিকে তাকায়, উর্বি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে মেঝের দিকে তাকিয়ে সে হাসতে থাকে। চেয়ারে বসে চোর পল্টু তখনও বিড়বিড় করতে থাকে, সারা কইলাম মোরে সাইরা দাও কইলাম। রাত 3:30 নাগাদ টহল পুলিশ আসে। রাউনাফের সাথে কথা বলে চোর পল্টুকে নিয়ে চলে যায়। পুলিশ চলে গেলে রাউনাফ তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে, এখন যার যার রুমে গিয়ে রেস্ট নাও, সকালে নিয়ে কথা হবে। যাও সবাই। উর্বি চুপচাপ দাঁড়িয়ে আছে। রাউনাফের 3 পুত্র কন্যাও দাঁড়িয়ে আছে। রাউনাফ নিচু স্বরে উর্বির দিকে তাকিয়ে বলে, তোমার ড্রেসিং দরকার, চলো। উর্বি ধীর পায়ে এগিয়ে আসতে নিলে দুর্ঘটনাবশত পা রেখে দেয় ভাঙা গ্লাসের টুকরোতে। ঘটনাটা ঘটতে সময় নিয়েছে 4 সেকেন্ড, কিন্তু সবাই হতভম্ব হয়ে মিনিট খানেক উর্বির দিকে তাকিয়েই রইল। রাউনাফ হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, বিড়বিড় করে মুখ থেকে তার একটা শব্দই বের হচ্ছে, আনবিলিভেবল। উর্বি মুখ তুলে রাউনাফের দিকে তাকায়। নাবিল, শর্মী, সায়মী 3 জনা এগিয়ে আসে। নাবিল একটা উল্টো সোফা ঠিক করে দেয়, সায়মী ধরে ধরে উর্বিকে বসিয়ে দেয়। রাউনাফ বলতে থাকে, এটাও বাকি ছিল, তবে এটা কম হয়ে গেল মৃদুল উর্বি। তোমার হাত দুটো এখনো অক্ষত। রাউনাফের কথায় ব্যথাতুর শরীরেও উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসতে চায়। রাউনাফ বলে, দেখেছো মেঝেতে এত কাচের টুকরো ছড়িয়ে আছে, তবুও আকাশের দিকে তাকিয়ে হাঁটো। নাবিল তার পাপার দিকে তাকায়। তার পাপার কণ্ঠে ওই মেয়েটার জন্য উৎকণ্ঠা। যন্ত্রণায় উর্বির চোখ থেকে পানি বের হয়ে যায়। রাউনাফ কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থেকে শার্টের হাতা ফোল্ড করে নেয়। উর্বি তার দিকে তাকিয়ে তার পদক্ষেপ বোঝার চেষ্টা করছে। রাউনাফ কোনো সংকোচ ছাড়াই অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে কোলে তুলে নেয়। শর্মী পাপার দিকে হাঁ করে অপলক তাকিয়ে থাকে, সাথে নিজের চোখ চেপে ধরে। সায়মীও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসছে। শুধুমাত্র নাবিল কপাল কুঁচকে তাকিয়ে আছে। বিব্রত, অবাক, লাজুক উর্বি রাউনাফের দিকে তাকিয়ে আছে। রাউনাফ তার দিকে তাকায় না, খুবই স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে থাকে।
শায়মি এবার মাথা ঘুরিয়ে তার পাপাকে দেখে। শর্মী চোখ চেপে ধরলেও হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এতক্ষণ ঠিকই দেখেছে পাপা আর আন্টিকে। সে ধীরে ধীরে মুখ থেকে হাত নামিয়ে নেয়। শায়মি এসে আবারও শর্মীর চোখ চেপে ধরে। নাবিল কপাল কুঁচকে ছিল এতক্ষণ, কিন্তু ধীরে ধীরে তার কপালের ভাঁজের রেখা বিলীন হয়। কোন এক অজানা কারণে তারও একটু একটু হাসি পাচ্ছে। একটু পর পর উর্বি মৃদু আর্তনাদ করে উঠছে। রাউনাফ তার পা থেকে কাছের টুকরোটা বের করে তার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকায়। তারপর পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। রাউনাফ বলতে থাকে, আনবিলিভেবল, তুমি নাকি ওমেন অফ 30। তোমার থেকে শর্মিও বেশ স্মার্ট। উর্বি চুপ করে থাকে। রাউনাফ বলে, ব্যথা করছে খুব। উর্বি মাথা নাড়ায়, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাউনাফ বলে, পেইন কিলার দিয়ে দেব। উর্বি অস্ফুট স্বরে বলে, পা থেকে হাত সরান। রাউনাফ অবাক হয়ে উর্বির দিকে তাকায়। তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে উর্বির পা থেকে হাত সরিয়ে বিছানায় তার পাশে বসে। একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিতেই উর্বি বলে ওঠে, আবার কি? রাউনাফ বিরক্ত হয়ে বলে, তোমার কপালে ড্রেসিং করাতে হবে। পরপর 3 বার কপালে আঘাত পেলে একেবারে কপালটা ফাটিয়ে কেন বসে থাকো না বলো তো? উর্বি বিড়বিড় করে বলে, ওটাতে এমনিই ফাটা। রাউনাফ উর্বির কথায় পাত্তা না দিয়ে মেডিসিনে চোবানো তুলো উর্বির কপালে চেপে ধরতেই উর্বির চোখ মুখ খিচিয়ে গগনবিতারী চিৎকার দিয়ে রাউনাফের বাম হাত খামচে ধরে। রাউনাফ চমকে উঠে নিজের হাতের দিকে তাকায়। উর্বির আর্তনাদ থেমে গেলেই রাউনাফ এক টানে নিজের হাত সরিয়ে নিয়ে উল্টে পাল্টে নিজের হাতটাকে দেখে। নখের দাগ বসে লাল হয়ে গিয়েছে পুরো। উর্বি ধীরে ধীরে চোখ মেলে নিজের কীর্তি উপলব্ধি করতে পেরে লজ্জায় মিয়ে যায়। রাউনাফ তার দিকে তাকিয়ে আছে। উর্বি দ্বিধা কাটিয়ে রাউনাফের হাত আগলে নিয়ে অপরাধী গলায় বলে, সরি। রাউনাফ উঠে মেডিসিন বক্স থেকে একটা পেন কিলার আর 1 গ্লাস পানি এনে উর্বিকে দেয়। উর্বি চুপচাপ ওষুধটা খেয়ে নেয়। তারপর খালি গ্লাসটা রাউনাফের হাতে দেয়। রাউনাফ গ্লাসটা যথাস্থানে রাখে। ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বির মুখে লালচে আভা। রাউনাফ অবাক হয়ে বলে, এভাবে ব্লাশ কেন করছো? উর্বি মাথা নিচু করে ফেলে। তারপর গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আপনি তখন ওভাবে কোলে তুলে নিলেন কেন? ওরা কি ভাবলো? রাউনাফ খানিকটা অবাক হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি এক পলক রাউনাফের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। রাউনাফ এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে, ওরা কি ভাবলো মানে? তুমি ইনজুর্ড, আর আমি কিভাবে আনতাম? উর্বি প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায়। কেন যে সেই টপিকটা ওঠালো? মানুষটাকেও অস্বস্তিতে ফেলে দিল। লোকটা তো স্বাভাবিক দায়িত্ব পালন করেছে। উর্বির জায়গায় রুমা বা শর্মী শায়মি হলেও এমন ভাবেই আনতো। এটা তো অস্বস্তিকর কিছু না। সে খামোখায় জিনিসটাকে বাঁকা করে দেখছে। হতে পারে রাউনাফ করিম খানের 3 ছানা কিছুই মনে করেনি। রাউনাফ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফজরের আজান দিয়ে দিয়েছে। আজ রাউনাফ মসজিদে যায়নি, ঘরেই সালাত আদায় করে নেয়। উর্বি এক দৃষ্টি তাকিয়ে থাকে মানুষটার দিকে। তার গাল দুটো তখনও লালচে হয়েছিল। রাউনাফের ভাষায় ব্লাশ করছিল। দায়িত্ব বলে পুরুষের টুকটাক কেয়ারগুলো পেলে একজন নারীর মনে সহস্র প্রজাপতি উঠতে শুরু করে দেয়। সেই প্রজাপতি ওরা দৃশ্য যদি সেই পুরুষটি দেখতে পেত, তবে ভীষণ লজ্জায় পড়ে যেত সেই নারী। ভাগ্যিস এমনটা হবার কোনো সুযোগ নেই। বেঁচে গিয়েছে উর্বি এই বয়সে এমন লজ্জার হাত থেকে। কিছুক্ষণ প্রজাপতিগুলো ওড়াউড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছে। এখন বিশ্রাম নিচ্ছে। উর্বি রাউনাফের থেকে চোখ সরিয়ে নেয়। মোনাজাত ধরে এতক্ষণ সময় নিয়ে কি চাইছে লোকটা সৃষ্টিকর্তার কাছে? নিশ্চয়ই বাচ্চাদের জন্য, মায়ের জন্য, সীমালার জন্য, আর উর্বির জন্য। উর্বি কি তার মোনাজাতে স্থান পেয়েছে? দায়িত্ব বলে আগলে নিয়েছে। মোনাজাত অবধি পৌঁছতে পেরেছে কি? উর্বি কিছু ভাবতে চায় না। সম্পর্কের সমীকরণ মেলাতে সে দক্ষ নয়। সে শুধু জানে এই লোকটা তার স্বামী, আর অদৃশ্য কিছু তাকে বাধ্য করেছে লোকটার উপর মানসিকভাবে নির্ভরশীল হতে। চোখ ঘুরিয়ে আবারও রাউনাফকে দেখে উর্বি। লোকটাকে প্রথম দেখায় খুবই সাধারণ চেহারার একজন ছাপোষা পুরুষ মনে হয়েছে, কিন্তু ধীরে ধীরে লোকটাকে উর্বির চোখে সুদর্শন ঠেকছে। সব থেকে সুন্দর কপালের ঠিক মাঝখানে কালচে দাগটা। সিজদা দিতে দিতে দাগটা পড়েছে, কিন্তু রাউনাফের ঘন কালো চুলের রহস্য উর্বির জানা হলো না আজও। জিজ্ঞেস করে দেখবে সে হেয়ার কালার করে কিনা? না না, এটা তো অভদ্রতা। রাউনাফ সালাত আদায় করে উঠে জায়নামাজ তুলে রাখে।
উর্বি চোখ সরিয়ে নেয়। রাউনাফ এসে তার পাশে বসে। উর্বির দিকে তাকিয়ে বলে, হাঁটা চলার করার তো প্রয়োজন নেই, আর হাঁটতে পারবেও না। রাত নামিয়ে দিচ্ছি, প্রয়োজনে সেটা ব্যবহার করবে। উর্বি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায়। রাউনাফের মুখে তার যত্ন নিয়ে কথা শুনে মনে আবারও প্রজাপতি উঠতে শুরু করে দেয়। উর্বির খানিকটা অস্বস্তি বোধ হয় নিজেকে দেখে। এই বয়সে টিনেজ মেয়েদের মতো বুক ধুকপুক করা, এটা একটু বেশি বেশি লাগছে উর্বির কাছে। ঘুম পেলে ঘুমাও। উর্বি বসে থাকে। রাউনাফ একবার তার পায়ের দিকে তাকিয়ে বলে, শুতে যাও, আমি হেল্প করব। উর্বি কথা না বলে মাথা ঝাঁকায়। প্রজাপতি উঠছে তো উঠছেই। রাউনাফ উঠে তাকে ধরে। রাউনাফের হাতের সাবধানী স্পর্শে উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাফ তাকে দেখছে না। এটা উর্বির কাছে স্বস্তির ব্যাপার। রাউনাফ তাকে দেখলে সে তাকাতো কিভাবে? বিছানায় শুয়ে দিতে গেলে উর্বি অস্ফুট স্বরে বলে ওঠে, ঘুমোতে ইচ্ছে করছে না, আমি বসে থাকবো। ও ওকে। কথাটি বলে রাউনাফ উর্বিকে বিছানায় হেলান দিয়ে ঠিকঠাক ভাবে বসিয়ে দেয়। মৃদু স্বরে বলে, আই থিঙ্ক তোমাকে 12 মাস আমার হাসপাতালে রাখাটাই বেটার হবে। ওখানে নার্স আছে, এখানে নার্সের কাজটা তো আমাকে করতে হয় অলওয়েজ। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে মাথা নিচু করে। মনের প্রজাপতিগুলো উঠছে, আরো উঁচুতে উঠছে। রাউনাফ উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে থাকে। উর্বি জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছেন? কফি, যেটা আমার না হলে চলে না। কথাটা বলতে বলতে রাউনাফ নিজের হাত উল্টে পাল্টে দেখে। নখের দাগগুলো কালচে হয়ে উঠেছে। সে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলতে থাকে, বাই দ্য ওয়ে, তুমি বোধহয় ঘুমাবে না, তোমাকে একটা কাজ দিয়ে যাই। কি কাজ? উর্বি উৎসাহী হয়ে প্রশ্ন করে। রাউনাফ ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা বক্সের মধ্যে থেকে একটা নেইল কাটার বের করে উর্বির দিকে এগিয়ে দেয়। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাউনাফ নিচু স্বরে বলে, হাতে নেলস গুলো কেটে ফেলো। উর্বি অবাক হয়ে রাউনাফের দিকে তাকিয়ে আছে। রাউনাফ খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায় দরজা চাপিয়ে। উঠতে থাকা প্রজাপতিগুলো ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায়। উর্বি বিড়বিড় করে বলে ওঠে, কি আজব লোক রে বাবা। বাড়িতে প্রবেশ করে রসনারার চক্ষু চড়ক গাছ। চেঁচিয়ে বলে ওঠে, এ কি হাল? রাউনাফ সিঁড়ির কাছে দাঁড়িয়ে লোকজনকে দিক নির্দেশনা দিচ্ছিল। আসবাবপত্র যা ভাঙচুর হয়েছে সব সরিয়ে নিয়ে গোছগাছ করা হচ্ছে। মায়ের দিকে রাউনাফ এক পলক তাকায়, কিন্তু কোনো জবাব দেয় না। রওশনারা আবারও বলে, আরে এসব কি হয়েছিল রাউনাফ? চোর এসেছিল মা। রাউনাফ ঠান্ডা গলায় জবাব দেয়। রওশনারা হতভম্ব হয়ে যায়। চোর এসেছিল? হ্যাঁ, গতকাল রাতে। এইসব কে করেছে? চোর ভাঙচুর করেছে? না, চোর এসেছিল চুরি করতে। ভাঙচুর করেছে তোমার পুত্রবধূ আর তোমার নাতি নাতনি। কেন? হতভম্ব ভাব কাটছে না রওশনারার। কেন আবার চোর ধরতে গিয়ে? রওশনারা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রাউনাফ বলে, কোথায় যাচ্ছ মা? আমার ঘরে। এত উতলা হবার তো কিছু নাই। চোর কিছু নেয়নি তোমার স্বর্ণালঙ্কার। মায়ের সাথে হালকা মজাটা করে রাউনাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। কিন্তু এখন ভাবার বিষয় মা কি রিয়াক্ট করবে। রওশনারা চেঁচায় না। রাউনাফের দিকে কঠমট দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই তো ইদানিং ভালোই মস্করা করছিস আমার সাথে। রাউনাফ চুপ। রওশনারা বলে, বৌমা কোথায়? ঘরে। ঘরে কি হয়েছে? গিয়েই দেখো। উর্বিকে দেখে রওশনারা দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে ওঠে। রাউনাফ মায়ের চিৎকার শুনে দোতলায় চলে যায়। উর্বি শাশুড়িকে আশ্বস্ত করে বলে, মা শান্ত হন, আপনি এইভাবে চেঁচানো বারণ আপনার। রওশনারা উর্বির দিকে এগিয়ে যায়। একবার কপালের ব্যান্ডেজ, একবার পায়ের ব্যান্ডেজের দিকে তাকায়। রাউনাফ ঘরে ঢোকে। রাউনাফ করিমের 3 ছানাও ঘরে ঢুকে দাদির চিৎকার শুনে মাকে থামাতে রাউনাফ বলে, কাজ ঢুকেছে পায়ে, 3-4 দিনে সেরে যাবে। রওশনারা বিছানায় বসে পড়ে। হতভম্ব হয়ে বলে, আরে এই মেয়ের এত ফাড়া কেন? সব সময় সব কিছু এর সাথে ঘটে কেন? কি করছিলে মেয়ে? চোরের সাথে কাবাডি খেলছিলে? উর্বি মাথা নাড়ায়। শর্মি ফিক করে হেসে ফেলে। রওশনারা বলতে থাকে, রওনাফ, তোর জাহানারা খালাকে ফোন দে। কেন মা? ওদের বাড়ির ওখানে একজন হুজুর আছে, উনি পানি পড়ে দেয়। বৌমার জন্য আনবো আমি। ওনার দেওয়া পানি পড়া খেলে ফাড়া কেটে যাবে। রাউনাফ বিরক্ত ভঙ্গিতে বলে, ডিসকাস্টিং মা। শর্মি, সায়মি, নাবিল 3 জনই ফিক করে হেসে দেয়। রওশনারা নাতি নাতনির দিকে চোখ গরম করে তাকাতে সবাই চুপ হয়ে যায়।
রাউসানারা বলতে থাকে, তোর ফোন দিতে হবে না, আমি নিজেই ফোন দেব। কথাটি বলে রাউসানারা চলে যায়। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে বলে, এসবও একেবারে অ্যালাউ করবে না, বা জোর করলেও না, বুঝছো? উর্বি হাসি চাপিয়ে রেখে মাথা নাড়ায়। সে বুঝেছে। রাউনাফ এবার তার 3 ছানার দিকে তাকায়। তারপর এক পলক উর্বির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এমন সিচুয়েশনে সবসময় মাথা ঠান্ডা রেখে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে, হটকারি হয়ে দৌড়াদৌড়ি লম্ফজম্ব করবে না। উর্বি অবাক হয়ে রাউনাফের দিকে মুখ তুলে তাকায়। হুট করে বলে ওঠে, মাথা ঠান্ডা রেখে আপনাকে ফোন দেব কিভাবে? আমরা কি চোরকে বলবো, চোর ভাই চোর ভাই, আমরা একটু এ বাড়ির কর্তা রাউনাফ করিম খানকে ফোন দেব, আপনি 5 মিনিট দাঁড়ান। আর সে বলবে যে আচ্ছা আফা আপনি ফোন দেন, আমি এইখানে খাড়ায় আছি, একটুও নড়বো না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে ওঠে উর্বি। পুনরায় রাউনাফ করিমের ছানারা হেসে ওঠে। শর্মিয়া সায়মের সাথে পাল্লা দিয়ে হাসছে নাবিল। রাউনাফ থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা আমি একটু আসছি। রাউনাফ ঘর থেকে বেরিয়ে যায়। তার 3 ছানারা হাসি থামিয়ে দেয়। উর্বি নাবিলের দিকে তাকায়। উর্বির চোখে চোখ পড়তেই নাবিল পুনরায় চোখ মুখ কঠিন করে ফেলার বৃথা চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অতঃপর সে মুখ লুকাতে চলে যায়। খানিক বাদে চলে যায় শর্মিয়া সায়মী। উর্বি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে। সে আনমনে হাসতে থাকে। একটা অন্যরকম আনন্দময় সুখানুভূতিতে আলোড়িত হয় তার চিত্তমহল। মানুষগুলো অদ্ভুত, পুরো অদ্ভুত, কিন্তু মানুষগুলো কি ভয়ঙ্কর চমৎকার। উর্বির সকাল থেকে রাত কাটে এই মানুষগুলোর সান্নিধ্যে। যে মানুষগুলো উর্বির জীবনে আসার কথাই ছিল না। উর্বি ভাবতে থাকে, কি বিচিত্র জীবনের গোলকধাঁধা। কিছু মানুষ জীবনে ভুল হয়ে আসে, আর কিছু মানুষ ভুল করে এসে ফুল হয়ে থেকে যায়। এরা কি ফুল হতে পেরেছে উর্বির জীবনে? বিছানায় খালি গায়ে উপর হয়ে শুয়েছিল উচ্ছ্বাস। পিঠে একটা বিরাট ক্ষতের দাগ দৃশ্যমান। ভার্সিটি লাইফের শুরুতে একদিন মারামারি করতে গিয়ে পেছন থেকে ছুরি দিয়ে কোপ বসিয়ে দিয়েছিল আততায়ী। তখন থেকে দাগটা নিয়ে ঘুরছে সে। সময়ের সাথে সাথে দাগ সাধারণত বিলীন হয়ে যায়, কিন্তু উচ্ছ্বাসের হয়েছে উল্টো। দাগটা দেখলে মনে হয় কোন শিল্পী আর্ট করেছে। একটা নকশার মতো দেখতে। হাতের অ্যালবামটা উল্টে পাল্টে দেখছে উচ্ছ্বাস। পুরো অ্যালবাম জুড়ে উর্বি আর উচ্ছ্বাসের ছবি। ছবিতে 23 বছরের উর্বি আর বর্তমানে উর্বির মধ্যে কোনো পার্থক্য উচ্ছ্বাস দেখে না। আগেও যেমন বাচ্চা বাচ্চা লাগতো, এখনো লাগে। কিছু রিঙ্কেলস পড়তে শুরু করেছে শুধু, আর একটু মোটা হয়েছে। তবে সেটুকুতে সৌন্দর্যে ভাটা পড়েনি মোটেও, বরং বেড়েছে। আরেকটা পরিবর্তন হয়েছে, চুল কেটেছে। কত লম্বা লম্বা চুল কেটে ফেলেছে। উচ্ছ্বাসের পছন্দের ছিল উর্বির চুল, কেটে ফেলেছে বেয়াদবটা। কল হিস্ট্রিতে উচ্ছ্বাসের সাথে উর্বির 13 মিনিট 23 সেকেন্ডের রেকর্ড পড়ে আছে। সেদিন নেশা করে ফোন দিয়েছিল উর্বিকে। কিছু কিছু মনে আসছে, পুরোটা নয়। নিশ্চয় খুব গালাগালি করেছিল উর্বিকে। ভাই সজীব দরজার বাইরে এসে দাঁড়ায়। উচ্ছ্বাস উঠে বসে, কালো রঙের শার্টটা গায়ে চাপিয়ে নেয়। সজীব হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, কাকা অভিনন্দন বলে দে। কথাটি বলে উচ্ছ্বাস সিগারেট ধরায়। সজীব তবুও দাঁড়িয়ে থাকে ফোন হাতে নিয়ে। উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা নিয়ে কানে ধরে। ওপাশ থেকে শাখাওয়াত চৌধুরী কিছু বলার আগেই উচ্ছ্বাস বলে ওঠে, অভিনন্দন মিনিস্টার সাহেব, জয়ের জন্য আপনাকে অভিনন্দন। এই মার্ডারের উচ্ছ্বাসকে কেন মনে পড়লো? কাউকে খুন করতে চান? দেখুন, আমি দরদারি করতে পছন্দ করি না, আগেই বলে দিলাম। একটা খুন 3 লাখ, 2টা খুন 5 লাখ। কথাগুলো বলে উচ্ছ্বাস হেসে ওঠে। শাখাওয়াত চৌধুরী চুপ করে থাকে। হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলে উচ্ছ্বাস বলে ওঠে, কেন ফোন দিয়েছ? বাড়ি চলে এসো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। শাখাওয়াত কথাটি বলে ফোন কেটে দেয়। উচ্ছ্বাস বসে বসে সিগারেট পোড়াতে থাকে। সজীব উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস বলে, কিছু বলবি? ভাই এখন বাদ দেন না, অনুরোধ করছি। সেদিন ধরা পড়লে কি হতো ভাবতে পারেন? উচ্ছ্বাস চুপ করে থাকে। সজীব এক প্রকার চেঁচিয়ে বলে, ভাই কি পেয়েছেন ওই মেয়ের মধ্যে? এখন তো বুড়িও হয়ে গিয়েছে প্রায়। হাত বাড়ালে কত সুন্দর সুন্দর মেয়ে পেতে পারেন আপনি। আপনি ফ্রান্স চলে যান ভাই। জ্ঞান দেওয়া হয়ে গেলে এখান থেকে যা। সজীব বলতে থাকে, আপনাকে একজনের সাথে পরিচয় করে দেবো ভাই, তার সাথে দেখা করেন, সময় কাটান। উর্বের কথা মাথাতে আসবে না আর। উচ্ছ্বাস হাসে, বলে, হোটেলে যেতে বলছিস? চেষ্টা করেছিলাম, হয়নি। ওই সব
নেস্টি মেয়ে দেখলেই মাথায় রক্ত উঠে যায় আমার। ছোঁয়া তো দূরের কথা, ওরা কেউ আমার উর্বির মতো নয়। সাজিব চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে, বাবা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, কয়েকদিন বেরিয়ে আসি, কি বলিস? উর্বিকে বিয়ে করে আমি এমনিতেও ওই বাড়িতে যাব না, আলাদা বাড়িতে উঠবো। তার আগে কিছুদিন ঘুরে আসি। সাজিব দাঁড়িয়ে থাকে। উচ্ছ্বাস হাত বাড়িয়ে ফোনটা নেয়, ডায়াল করে উর্বির নাম্বার। 2 দিন ধরে লাগাতার সুইচ অফ বলছে নাম্বারটা। খুব সম্ভবত আবারও নাম্বার পাল্টেছে বোকা মেয়েটা। পায়ের ব্যথাটা পুরোপুরি না সারলেও হাঁটাচলা করতে বেগ পেতে হয় না এখন। ধীরে ধীরে প্রয়োজনীয় কাজগুলো করতে পারে উর্বি। প্রয়োজনীয় কাজ বলতে রাউনাফের এটা সেটা এগিয়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে রাখা। সবকিছু এলোমেলো না থাকলেও উর্বি এলোমেলো করে আবারও গুছিয়ে রাখে। উর্বির ভালো লাগে, তবে কাজটি করে উর্বি খুবই সাবধানে। রাউনাফের চোখে পড়লে নির্ঘাত উর্বিকে আবারও আক্তারুজ্জামানের কাছে পাঠাবে চিকিৎসার জন্য। কিন্তু লোকটা কি করে বুঝবে এসব করতে উর্বি নিজেকে কতটা পরিপূর্ণ লাগে? পুরুষের তো এসব অনুভূতি বোঝার কথা নয়। তার উপর রোমান্টিসিজম আর রাউনাফ বিপরীতমুখী। যার কাছে রোমান্টিকতা মানে চেপে ধরে বউকে কমলার জুস খাওয়ানো, বউকে নখ কাটতে বলা, বউকে উঠতে বসতে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দেওয়া। উর্বি মাঝে মাঝে ভাবে সীমালয়কে সহ্য করতো কিভাবে। বাইরে রাউসানারা চেঁচামেচি শোনা যাচ্ছে। রাউসানারা চেঁচাচ্ছে সামিউলের ওপর। ঘটনার সূত্রপাত হয়েছে সকালে। সামিউলেরা সিলেট থেকে ফিরেছে। রাউসানারা উর্বি, মোহনা আর অন্তরার জন্য হুজুরের থেকে ঝাড়ফুঁক দেওয়া পানি এনেছে। এটা খেলে কোনো বালা মুসিবত আসবে না নাকি। রাউসানারাকে খুশি করতে উর্বি বুদ্ধিমতী মেয়েদের মতো পানির বোতলটা নিয়ে নিয়েছে। খাবে না এসব, তবুও শাশুড়িকে শান্ত করতে করেছে। মোহনার জন্য পার্সেল করে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছে। কিন্তু উল্টো ঘটেছে অন্তরার ক্ষেত্রে। সামিউল তার বউকে এসব খেতে দেবে না, তাই মায়ের সাথে তর্কাতর্কি করছে। এই মা ছেলেতে দ্বন্দ্ব লেগেই থাকে। বাকিরা সবাই দর্শক হয়ে দেখে। বাইরে রানফের গাড়ির হর্ন বেজে ওঠে। আজ ডাক্তার একটু তাড়াতাড়ি ফিরেছেন। উর্বি খুশি হতে গিয়েও হয় না। তার খুশি হয়ে কি লাভ? ডাক্তার সাহেব থোড়াই তার সাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবে। সে শুধু কপাল কুঁচকে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে বলবে, ঘুম কম হচ্ছে? এসো তো তোমার প্রেশার চেক করি। তুমি পানি খাওয়া কম মনে হচ্ছে। এক কাজ করবে, তুমি আর শর্মি রোজ পানি খাওয়ার একটা টাইম টেবিল করে ফেলবে। ওভাবে হাঁটছো কেন? এসব কি বাজে খাবার খাচ্ছ? আমাকে বলনি কেন? এই ওষুধটা খাও আর এটা খেও না। অসহ্য অসহ্য অসহ্য। নিরামিষ সবার লিমিট ক্রস করে ফেলেছে এই ভদ্রলোক। ঘাড় ঘুরিয়ে উর্বি সীমালার ছবি দেখে, বিড়বিড় করে বলে, সব রোমান্টিকতা আপনাকে দিয়ে দিয়েছে। আমার জন্য তো শুধু আছে মৃদুলা। উর্বি, বেশি করে পানি খাও। এভাবে শুয়েছ কেন? এতে ব্যাক পেইন হয়। রোজ 1 গ্লাস আনাজের জুস খাও, খালি পেটে লেবু পানি খাও। সর্দি হয়েছে? কথাগুলো বিড়বিড় করতে করতে উর্বি হেসে ফেলে, নিজেকে নিজেই বলে, খুব বাড়াবাড়ি করছো তুমি উর্বি। কিশোরী মেয়েদের মতো চটফটানি তোমার বয়সের সাথে যায় না এসব। তোমাকে এবার সাইকিয়াট্রিস্ট নয়, ডিরেক্ট পাবনা মেন্টাল হসপিটালে শিফট করতে হবে। ক্লান্ত ভঙ্গিতে রাউনাফ ঘরে ঢোকে। উর্বি ঘুরে মানুষটাকে দেখে। রাউনাফ উর্বির দিকে এক পলক তাকিয়ে শুকনো হাসি হাসে। ব্যাস, সে নির্মল হাসি দেখে উর্বির সব বিরক্তি কেটে যায় আনরোম্যান্টিক রাউনাফের প্রতি। মুগ্ধতায় ভরে যায় তার দু চোখ। আবারও উঠতে শুরু করে সহস্র প্রজাপতি। রাউনাফ হাত থেকে অ্যাপ্রন আর স্টেথোস্কোপ উর্বির হাতে দিতে দিতে বলে, দেখে মনে হচ্ছে পানি খাচ্ছ না, ডিহাইড্রেটেড লাগছে, খুব গরম পড়ছে, বেশি বেশি পানি খাবা। উর্বি পুনরায় বিরক্ত হয়ে একটা গভীর শ্বাস ফেলে। উঠতে থাকা সহস্র প্রজাপতি আবারও ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায়। বিরস মুখে আলমারির কাছে যায় সে। রাউনাফ ওয়াশরুমে ঢুকে। ওয়াশরুম থেকে বের হয়ে হতভম্ব হয়ে রাউনাফ তাকিয়ে থাকে উর্বির দিকে। উর্বির এক হাতে জগ আর আরেক হাতে গ্লাস। সে শুধু জগ দিয়ে গ্লাসে পানি ঢালছে আর খাচ্ছে। রাউনাফ এগিয়ে এসে হাত থেকে তোয়ালে রেখে বলে,